আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানাই, ভেল অফ টেলসের প্রায় সমস্ত গল্পেই আমরা 3D বাইনরাল অডিও ব্যবহার করে থাকি। সেই 3D আবহ সঠিকভাবে উপভোগ করার জন্য অবশ্যই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। ভেল অফ টেলসে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে একটি অলৌকিক ছোট গল্প, নিশীথে। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্ট ডিজাইন প্রভাকর কুণ্ডু। আজকের গল্পটির ক্ষেত্রে অডিও স্টোরির উপস্থাপনা এবং শ্রোতাদের সুবিধার্থে আমরা সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরিত করেছি। এছাড়া কাহিনীর কোথাও আর কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের কাহিনী, নিশীথে। ডাক্তার, ডাক্তার, ডাক্তার! আহ, জ্বালাতন করলো এই অর্ধেক রাতে। চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু। ধরপড় করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম। ঘড়িতে দেখি তখন রাত 2:30। দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ রাত্রে আবার সেরূপ উপদ্রব আরম্ভ হয়েছে। তোমার ওষুধ কোনো কাজে লাগলো না। আমি কিঞ্চিৎ সসংকোচেই বললাম, আপনি বোধহয় মদের মাত্রা আবার বাড়িয়েছেন। দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভারী ভ্রম, মদ নয়। আদ্যপান্ত বিবরণ না শুনলে তুমি আসল কারণটা অনুমান করতে পারবে না। কুলুঙ্গির মধ্যে ছোট্ট টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলছিল। আমি সেটাকে উস্কে দিলাম। একটুখানি আলো জেগে উঠল এবং অনেকখানি ধোঁয়া বার হতে লাগলো। কোচখানা গায়ের উপর টেনে একটা খবরের কাগজ পাতা প্যাক বক্সের উপর বসলাম আমি। দক্ষিণাচরণবাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো অমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্য ছিল। তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করেই অধ্যয়ন করেছিলাম আর কি। তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হতো, গৃহিণী সচিব সখী মিথা প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটত না, এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করতে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হয়েছিল, ঠিক তেমনি তার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো আর ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। ওষ্ঠব্রণ হয়ে জ্বর বিকার হয়ে একেবারে মরবার দাখিল হলাম। বাঁচবার আশা ছিল না। একদিন এমন হলো যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করলো। সে গাওয়া ঘিয়ের সাথে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। ওষুধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক, সেই যাত্রা বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেননি। সেই কটা দিন একজন অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ ব্যাকুলতার সঙ্গে দ্বারে সমাগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিলেন। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বুকের শিশুর মতো 2 হাতে ঝেপে ঢেকে রেখেছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি তার দৃষ্টি ছিল না। যম তখন পরাহত বাঘের মতন আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় আমার স্ত্রীকে এক প্রবল থাবা মেরে গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন।
অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা রকম জটিল ব্যামোর সূত্রপাত হলো। তখন আমি তার সেবা আরম্ভ করে দিলাম, আর তাতেই তিনি বিব্রত হয়ে উঠলেন। বলতে লাগলেন, আহ, করো কি? লোকে কি বলবে? অমন করে দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করো না। যেন নিজেই পাখা দিয়ে হাওয়া খাচ্ছি এরকম ভান করে যদি তাকে তার জ্বরের সময় পাখা করতে যেতাম, তো ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার পড়ে যেত। কোনোদিন যদি তার শুশ্রূষা উপলক্ষে আমার খাওয়া দাওয়ার নিয়মিত সময় 10 মিনিটের বেশি উত্তীর্ণ হয়ে যেত, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হয়ে দাঁড়াতো। স্বল্পমাত্র সেবা করতে গেলে হিতে বিপরীত হয়ে উঠত। তিনি বলতেন, পুরুষ মানুষের অত বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটা বোধ করি তুমি দেখেছ। বাড়ির সামনেই বাগান, আর বাগানের সামনেই গঙ্গা বইছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিলেন। সমস্ত বাগানটার মধ্যে সেই খণ্ডটাই অত্যন্ত সাদাসিধে এবং নিতান্তই দিশি, অর্থাৎ তার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না। এবং টবের মধ্যে ওই অকিঞ্চিতকর গাছের পাশে কাঠি অবলম্বন করে কাগজে নির্মিত ওই ল্যাটিন নামের জয়ধ্বজা উঠত না। বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়িয়ে দুবেলা তা ধুয়ে সাফ করে রাখতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যের সময় সেই তার বসবার স্থান ছিল। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসির বাবুরা তাকে দেখতে পেত না। অনেকদিন শয্যাগত থেকে একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বদ্ধ থেকে আমার প্রাণ যে কেমন করছে গো। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুলতলার প্রস্তর বেদিকায় নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিলাম। আমারই হাঁটুর ওপর তার মাথাটা তুলে রাখতে পারতাম, কিন্তু জানি যে সেটা তিনি অদ্ভুত আচরণ বলে গণ্য করবেন। তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। দু একটা করে ফুটে থাকা বকুল ফুল ঝরতে লাগলো এবং শাখার অন্তরাল থেকে ছায়াঙ্কিত জ্যোৎস্না তার শীর্ণ মুখের ওপর এসে পড়ল। চারিদিক শান্ত, নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ার অন্ধকারে একপাশে নীরবে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল এলো। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় এসে দুই হাতে তার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলে নিলাম। তাতে তিনি আপত্তি করলেন না। কিছুক্ষণ এরকম চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন যেন উদ্বেলিত হয়ে উঠল। আমি বললাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলব না। তখনই বুঝলাম কথাটা বলবার কোনো আবশ্যকতা ছিল না। আমার স্ত্রী হেসে উঠলেন। হ্যাঁ, সেই হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাসও ছিল, এবং তার মধ্যে অনেকটা পরিমাণ পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটাও কথা মাত্র না বলে কেবল তার সেই হাসি দিয়ে তিনি জানালেন, কোনো কালে ভুলবো না, এ কখনো সম্ভব নয়, আর আমি তা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করতে সাহস করিনি। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হতো, তার সামনে গেলেই সেগুলোকে নিতান্তই বাজে কথা বলে বোধ হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে দুই চোখ দিয়ে দরদর ধারায় জল পড়তে থাকে, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে, তা এ পর্যন্ত বুঝতে পারলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপর তো তর্ক চলে না। কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না উজ্জ্বলতর হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডেকে অস্থির হয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এমন জ্যোৎস্না রাতেও কি পিকবধূ বধির হয়ে আছে? বহু চিকিৎসাতেও আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলল, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়।
আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকে চুপ করলেন। তারপর দু হাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলেন। আমিও চুপ করেই রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করে জ্বলতে লাগলো এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হয়ে উঠল। হঠাৎ মৌন ভঙ্গ করে দক্ষিণাবাবু বলতে আরম্ভ করলেন। তা সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেক কাল একভাবে কাটিয়ে ডাক্তারও বললেন, আমিও বুঝলাম এবং আমার স্ত্রীও বুঝলেন যে তার এই ব্যায়াম আর সারবার নয়, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন এ ব্যামও সারবে না আর শীঘ্র আমার মরার তো কোনো আশাও নেই, তখন আর কতদিন এই জীবন মৃতকে নিয়ে কাটাবে? বলি কি, তুমি আর একটা বিয়ে করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা। এর মধ্যে যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসবার পালা। কিন্তু আমার কি আর তেমন করে হাসবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর সমুচ্চভাবে বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। নাও নাও, আর বলতে হবে না। তিনি বাধা দিয়ে বললেন, তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, না না, এ জীবনে আর কাউকে আমি ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী ভারী হেসে উঠলেন। হ্যাঁ, তখন আমাকে ক্ষান্ত হতেই হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে হয় মনে মনে পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম। এই কাজে যে ভঙ্গ দেব এমন কল্পনা আমার মনে ছিল না, অথচ চিরজীবন এই চিররুগ্নকে নিয়ে যাপন করতে হবে এই কল্পনাও আমার কাছে একটু পীড়াজনকই হয়েছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সামনের দিকে তাকিয়েছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাতো। আজ থেকে শেষ পর্যন্ত কেবলই আশাহীন, সুদীর্ঘ, সুতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখতে পেয়েছিলেন। তখন জানতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নেই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝতে পারতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার কাছে নিজের কবিত্ব ফলাতে যেতাম, তিনি এমন সুগভীর স্নেহ এবং অনিবার্য কৌতুকের সঙ্গে হেসে উঠতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর মতো তিনি সবই জানতেন। এ কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়। তার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকতো। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, খুবই অল্প বয়স্ক, বছর 15 বয়স হবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি, তাই মেয়ের এখনো বিয়ে দেননি। কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির নাকি কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন স্বরূপ তেমনই সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তার সাথে নানান কথার আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে খানিক রাতই হয়ে যেত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় উত্তীর্ণ হয়ে যেত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞেস করেননি। মরুভূমির মধ্যে আরেকবার মরীচিকা দেখতে লাগলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুলো পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢল ঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় শুশ্রূষা করবার এবং ওষুধ খাওয়াবার নিয়ম ভঙ্গ হতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলতেন, যাদের রোগ আরোগ্য হবার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে নাকি মৃত্যুই ভালো, কারণ বেঁচে তাদের নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করে
এমন প্রসঙ্গ উত্থাপন করা বোধহয় তার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমনই অসার যে তারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝে উঠতে পারেন না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো এই মিথ্যে ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দেনা কেন বাড়াচ্ছ বলো তো? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যাতে এই প্রাণটা তাড়াতাড়ি চলে যায়। ডাক্তার বললেন, ছি, অমন কথা বলবেন না। কথাটা শুনে হঠাৎ আমার বুকে বড় আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমি আমার স্ত্রীর ঘরে গিয়ে তার শয্যা প্রান্তে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। তিনি বললেন, এ ঘর বড় গরম, তুমি বাইরে যাও। আর তোমার বেড়াতে যাওয়ারও তো সময় হয়েছে। খানিকটা না বেরিয়ে আসলে আবার রাতে তোমার খিদে হবে না। যাও, বাইরে থেকে একটু ঘুরে আসো। বেড়াতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেরিয়ে আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয়ই বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ, আর মনে করতাম তিনি নির্বোধ। এই বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ হাতের তালুতে মাথা রেখে চুপ করে বসে রইলেন। অবশেষে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও। জল খেয়ে বলতে লাগলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার ইচ্ছে প্রকাশ করলেন। জানি না কি কারণে তার সে প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধেবেলায় আমাদের বাসায় এসে উপস্থিত হলেন। সেদিন আমার স্ত্রীর ব্যথা অন্য দিনের চেয়ে একটু বেড়েছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হয়ে থাকেন। কেবল মাঝে মাঝে হাতের মুঠো বন্ধ করেন, মুখ নীল হয়ে আসে। তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি বিছানার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যেতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাঁর ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছে তার মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে রাখা ছিল। ঘর অন্ধকার, নিস্তব্ধ। কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়ালেন। বিপরীত দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের ওপর পড়ল। আলো আঁধার লেগে তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজার কাছেই দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলেন। আমার স্ত্রী চমকে আমার হাত ধরে জিজ্ঞেস করলেন, ও কে? তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করলেন, ও কে? ও কে গো? ও কে? আমার কেমন দুর্বুদ্ধি হলো। আমি প্রথমে বলেই ফেললাম, আমি চিনি না। বলা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করল। পরের মুহূর্তেই বললাম, ও উনি আমাদের ডাক্তারবাবুর মেয়ে। স্ত্রী একবার আমার মুখের দিকে চাইলেন, আমি কিন্তু তার মুখের দিকে চাইতে পারলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বললেন, আপনি আসুন। আমাকে বললেন, আলোটা একটু ধরো। মনোরমা ঘরে এসে বসলেন। তার সাথে রোগিণীর অল্প স্বল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ সঙ্গে করে এনেছিলেন। সেই 2 শিশি বের করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা হলো মালিশ করবার, আর এইটে হলো খাবার। দেখবেন দুটোতে মেলাবেন না যেন, এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ দুটো বিছানার পাশে টেবিলে রেখে দিলেন। বিদায় নেওয়ার সময় ডাক্তার তার মেয়েকে ডাকলেন। মনোরমা বললেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেউ নেই। ইনাকে এই অবস্থায় সেবা করবে কে? আমার স্ত্রী ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, আপনি কষ্ট করবেন না। পুরনো ঝি আছে, সে আমাকে একেবারে
মায়ের মতো যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করে এসেছেন, অন্যের সেবা সইতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার গমনের উদ্যোগ করছেন, এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, উনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ ধরে বসে আছেন, ওনাকে একবার বাইরে বেরিয়ে নিয়ে আসতে পারেন? ডাক্তারবাবু আমাকে বললেন, আসুন না, আপনাকে নদীর ধার হয়ে একবার বেরিয়ে আনি। আমি ঈষৎ আপত্তি দেখিয়ে অনতিবিলম্বেই সম্মত হলাম। ডাক্তারবাবু যাওয়ার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবারও আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। ফিরে আসতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞেস করলাম, ও কি গো, তোমার কি ব্যথা বেড়েছে নাকি? তিনি উত্তর করতে পারলেন না। নীরবে আমার মুখের দিকে চাইলেন। তখন তার কণ্ঠরোধ হয়েছে। আমি তৎক্ষণাৎ সেই রাতেই আবার ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার প্রথমে এসে অনেকক্ষণ কিছুই বুঝতে পারলেন না। অবশেষে জিজ্ঞেস করলেন, তা ব্যথা যখন বেড়েছে তো সেই ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড় নেড়ে নীরবে জানালেন, সর্বনাশ! ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি অর্ধমূর্ছিতের মতো আমার স্ত্রীর বিছানার উপর গিয়ে পড়লাম। তখন মা তার পীড়িত শিশুকে যেমন করে সান্ত্বনা করে, তেমন করে তিনি আমার মাথা তার বুকের কাছে টেনে নিয়ে 2 হাতের স্পর্শে আমাকে তার মনের কথা বোঝাতে চেষ্টা করলেন। কেবল তার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারবার করে বলতে লাগলেন, শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে, এবং সে মনে করে আমি সুখে মরলাম গো, মরলাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণ আরও একবার জল খেয়ে বললেন, উফ, বড় গরম। বলে দ্রুত বের হয়ে বার কয়েক বারান্দায় পায়চারি করে এসে বসলেন তিনি। বেশ বোঝা গেল যে তিনি বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি। আবার আরম্ভ করলেন তিনি, মনোরমাকে বিবাহ করে দেশে ফিরলাম। মনোরমা তার বাবার সম্মতিক্রমে আমাকে বিয়ে করলো, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম বা প্রেমালাপ করে তার হৃদয়ে অধিকার করার চেষ্টা করতাম, সে কিন্তু হাসত না, গম্ভীর হয়ে থাকত। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল আমি কেমন করে বুঝবো। এই সময় আমার মদ খাওয়ার নেশা অত্যন্ত বেড়ে উঠল। একদিন প্রথম শরতের সন্ধে মনোরমাকে নিয়ে আমাদের বড়ানগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসছে। পাখিদের বাসায় ডানা ঝাড়বার শব্দটুকুও নেই। কেবল বেড়াবার পথের 2 ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপছে। শ্রান্তি বোধ করতেই মনোরমা সেই বকুলতলার সাদা পাথরের বেদির উপর এসে নিজের 2 বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় আচ্ছন্ন। গাছের তলার ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিস্তব্ধতার নিম্ন প্রান্তে একটি শব্দের সরু পার বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি কিছু মদ্যপান করেছিলাম। মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সয়ে এলো তখন বনচ্ছায়াতলে পাণ্ডুর বর্ণে আঁকা সেই শিথিল অঞ্চল শ্রান্তকায় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করল। মনে হলো ও যেন একটা ছায়া, ওকে যেন কিছুতেই 2 বাহু দিয়ে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরে উঠল। তারপর কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ
ধীরে ধীরে গাছের মাথার ওপরকার আকাশে আরোহণ করল। সাদা পাথরের ওপর সাদা শাড়ি পরা সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের ওপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আমি আর থাকতে পারলাম না। কাছে এসে দুই হাতে তার হাতটা তুলে ধরে বললাম, মনোরমা, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলতে পারবো না। কথাটা বলা মাত্রই চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটা আর একদিন আর কাউকেও বলেছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার ওপর দিয়ে, ঝাউ গাছের মাথার ওপর দিয়ে, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়ে, গঙ্গার পূর্ব পাড় থেকে গঙ্গার সুদূর পশ্চিম পাড় পর্যন্ত হা 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 শব্দে অতি দ্রুত বেগে একটা হাসি যেন বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি নাকি অভ্রভেদী হাহাকার তা বলতে পারি না। আমি তক্ষুনি পাথরের বেদির উপর থেকে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞেস করলেন, তোমার হঠাৎ এমন হলো কেন গো? আমি কেঁপে উঠে বললাম, শুনতে পাওনি? শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা হা করে যেন যেন একটা হাসি বয়ে গেল। স্ত্রী হেসে বললেন, সে বুঝি হাসি? সার বেঁধে দীর্ঘ এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদের পাখার শব্দই তো শুনেছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? হ্যাঁ, দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁ করবার শব্দই বটে। এই সময় উত্তর দেশ থেকে হাঁসের দল নদীর চরে চরবার জন্য আসছে, কিন্তু সন্ধে হলে সে বিশ্বাস রাখতে পারতাম না। তখন মনে হতো চারিদিকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। সামান্য একটু উপলক্ষে হঠাৎ আকাশ ভরে অন্ধকার বিদীর্ণ করে ধ্বনিত হয়ে উঠবে। অবশেষে এমন হলো, সন্ধ্যের পর মনোরমার সাথে একটা কথা বলতেও আমার আর সাহস হতো না। তখন আমাদের বড়ানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বের হলাম। অঘ্রাণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কদিন বড় সুখে ছিলাম। চারিদিকে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পর ধীরে ধীরে আমার কাছে খুলতে লাগলো। গঙ্গা ছাড়িয়ে, খোঁড়ে ছাড়িয়ে অবশেষে পদ্মায় এসে পড়লাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবর্লীন ভুজঙ্গিনীর মতো কৃশ নির্জীবভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট। উত্তর পাড়ে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধু ধু করছে, আর দক্ষিণের উঁচু পাড়ের ওপর গ্রামের আমবাগানগুলো এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরছে এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করে ভেঙে ভেঙে পড়ছে। এখানে বেড়াবার সুবিধা দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যাস্তের স্বর্ণচ্ছায়া মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখতে দেখতে ফুটে উঠল। সেই অন্তহীন শুভ্র বালির চরের ওপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজনেই ভ্রমণ করছি। একখানা লাল শাল মনোরমার মাথার ওপর থেকে তার মুখখানা বেষ্টন করে তার সারা শরীরটা আচ্ছন্ন করে রেখেছে। নিস্তব্ধতা যখন নিবিড় হয়ে এলো, কেবল একটা সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে শালের তলা থেকে তার হাতটা বার করে আমার হাত চেপে ধরল। অত্যন্ত কাছে এসে সে যেন তার সমস্ত শরীর, মন, জীবন, যৌবন আমার ওপর বিন্যস্ত করে নিতান্তই নির্ভর করে দাঁড়ালো। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করলাম, ঘরের মধ্যে কি আর যথেষ্ট ভালোবাসা যায়? এই অনাবৃত অবারিত অনন্ত আকাশ না হলে কি দুটো মানুষকে কোথাও ধরে? তখন মনে হলো আমাদের ঘর নেই, দ্বার নেই, কোথাও ফিরবার নেই।
এমন করেই হাতে হাত ধরে গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়ে অবারিতভাবে চলে যাব। এরূপ চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম সেই বালুকা রাশির মাঝখানে অদূরে একটা জলাশয়ের মতো হয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল বেঁধে আছে। সেই মরু বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিযুক্ত নিশ্চল জলটুকুর উপর একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল। তার মাথার ওপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলে ধরে চুম্বন করলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল। আমি চমকে উঠলাম। আমার স্ত্রীও কেঁপে উঠলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুজনেই বুঝলাম এই শব্দ মানসিক নয়, অমানসিকও নয়, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখে চকিত হয়ে উঠেছে। সেই ভয়ের চমক খেয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাত্রে বিছানায় এসে শুলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমিয়ে পড়ল। আর তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে সুষুপ্ত মনোরমার দিকে একটিমাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার আঙুল নির্দেশ করে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞেস করতে লাগলো, তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘরমাক্ত শরীরের রক্ত হিম করে দিয়ে হা 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 করে একটা হাসি অন্ধকার রাত্রির ভেতর দিয়ে যেন বয়ে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হয়ে গেল। যেন তা চিরকাল ধরে দেশ দেশান্তর লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতম হয়ে অসীম সুদূরে চলে যাচ্ছে। ক্রমে যেন তা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল। ক্রমে তা যেন সূচির অগ্রভাগের মতো ক্ষীণতম হয়ে এলো। এত ক্ষীণ শব্দ আমি কখনো শুনিনি, কল্পনাও করিনি। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ, এবং সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই যেন আমার মস্তিষ্কের সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন একান্তই অসহ্য হয়ে এলো, তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। যেমনি আলো নিভিয়ে শুলাম, অগ্নি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠল, আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হতে লাগলো। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে উঠে তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শেলফের উপর থেকে তালে তালে যেন বলতে লাগলো, বলতে বলতেই দক্ষিণাবাবু পাংশুবর্ণ হয়ে এলেন। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো হয়েছে। তখন কাক ডেকে উঠল, দোয়েল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনের রাস্তায় একটা মোষের গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ জেগে উঠল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদলে গেল। ভয়ের কিচ্ছুমাত্র চিহ্ন রইল না।
রাতের কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর যেন আন্তরিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। শিষ্ট সম্ভাষণ না করেই হঠাৎ করে উঠে দ্রুতবেগে চলে গেলেন। সেই দিনই মাঝরাতে আবার আমার দরজায় ঘা পড়ল। ডাক্তার, 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 দরজা খোলো, ডাক্তার, ডাক্তার। শেষ হলো আমাদের আজকের নিবেদন নিশীথে। গল্প রচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন প্রভাকর কুণ্ডু। গল্পের কথক শুভদীপ। জমিদার দক্ষিণাচরণ এবং হারান ডাক্তারের চরিত্রে আমি শীর্ষেন্দু এবং দক্ষিণাচরণের প্রাক্তন স্ত্রী ও মনোরমার চরিত্রে স্বাগতা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।